আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এখনকার বিশ্বকে বুঝতে খুব জরুরি, আর সেটা হলো কিন্ডেলবার্জার ট্র্যাপ। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আমরা সাধারণত কি ভাবি যে যখন কোনো একটা দেশ খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে তখনই পৃথিবীতে সংকট তৈরি হয়, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো কিন্ডেলবার্গার ট্র্যাপের থিওরিটা ঠিক এর উল্টো কথা বলে। এই তত্ত্ব অনুযায়ী আসল সংকটটা হয় নেতৃত্বের শূন্যতা থেকে, যা পুরো বিশ্বকে একটা গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়। এখন এই কিন্ডেলবার্জার ট্র্যাপকে ঠিকমতো বুঝতে হলে এর সাথে প্রায় উচ্চারিত হওয়া আরেকটা বিখ্যাত তত্ত্বকে আমাদের জানতে হবে, আর সেটা হলো থুসিডাইডিস ট্র্যাপ। এই দুটোর মধ্যে পার্থক্যটা ধরতে পারলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। থুসিডাইডিসের ধারণাটা কিন্তু বেশ সোজা সাপটা। এখানে যখন একটা নতুন শক্তি খুব দ্রুত উঠে আসতে থাকে, তখন পুরনো বা প্রতিষ্ঠিত শক্তি ভয় পেয়ে যায়, আর তাদের মনে হতে থাকে যে এই নতুন শক্তি তাদের জন্য হুমকি। এই ভয় থেকে প্রায় সংঘাত, এমনকি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। আর ঠিক এখানেই কিন্ডেলবার্জার ট্র্যাপের মূল পার্থক্য। এখানে বিপদটা কোনো দেশের বেশি শক্তিশালী হয়ে ওঠা নিয়ে নয়, বরং বিপদটা হলো যখন পুরনো শক্তি তার নেতৃত্বের ভূমিকা থেকে সরে দাঁড়ায়, কিন্তু নতুন যে শক্তি উঠে আসছে সে দায়িত্ব নিতে চায় না বা নিতে পারে না। এই নেতৃত্বের শূন্যতাই আসল সংকট। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? দেখুন, থুসিডাইডিস ট্র্যাপ ভয় পায় একটা উদীয়মান শক্তির বেড়ে ওঠা বা তার সক্ষমতাকে, যা থেকে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে কিন্ডেলবার্গার ট্র্যাপ ভয় পায় সেই শক্তির দুর্বলতা বা দায়িত্ব নিতে অনিচ্ছাকে, যা থেকে বৈশ্বিক বিশৃঙ্খলা আর অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। এক কথায় বললে, একটা ভয় হলো শক্তিকে নিয়ে, আরেকটা ভয় হলো শক্তির অভাবকে নিয়ে। এটা কিন্তু শুধু বইয়ের পাতার কোনো তথ্য নয়। চলুন দেখি 2025-2026 সালের দিকে তাকালে এটা বাস্তবে ঠিক কিভাবে ঘটছে। যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র। একটা সময় ছিল যখন তারাই বৈশ্বিক নেতৃত্বে ছিল, কিন্তু আমেরিকা ফার্স্টের মতো নীতির কারণে তারা এখন নিজেদের অনেকটাই গুটিয়ে নিচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন কমানো, এই সবে কিন্তু সেই পিছু হটারই ইঙ্গিত। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমেরিকা যদি পিছিয়ে যায় তাহলে এই শূন্য স্থান পূরণ করতে চীন কি এগিয়ে আসতে পারবে? চলুন দেখি ডেটা কি বলছে। প্রথমেই যদি অর্থনীতির আকারের দিকে তাকাই, তাহলে দেখব চীনের অর্থনীতি কিন্তু বিশাল, কিন্তু তারপরেও 2024 সালের হিসাবে এটা আমেরিকার অর্থনীতির মাত্র 64.2%। মানে ব্যবধানটা কিন্তু এখনও অনেক। এই ব্যবধানটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা মাথাপিছু জিডিপির দিকে তাকাই, কারণ একটা দেশের আসল সক্ষমতা শুধু মোট অর্থনীতির আকার দিয়ে বোঝা যায় না। আর এখানেই দেখা যায় চীনের একজন সাধারণ নাগরিকের আয় যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের আয়ের চেয়ে এখনও অনেক কম। শুধু সংখ্যাই নয়, চীনের ভেতরেও কিন্তু বেশ কিছু বড়সড় চ্যালেঞ্জ আছে। যেমন ধরুন তাদের আবাসন খাতের সংকট, জনসংখ্যা কমে যাওয়া, কিংবা রিজার্ভ কারেন্সি হিসেবে তাদের মুদ্রা ইউয়ানের উপর আন্তর্জাতিক আস্থার অভাব। এই সব কিছুই বৈশ্বিক নেতৃত্বে আসার পথে বড় বাধা। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এই নেতৃত্বের শূন্যতা একটা অঞ্চলকে কতটা ভয়ঙ্কর সংকটের দিকে ঠেলে দিতে পারে সেটা বোঝা যাবে দক্ষিণ এশিয়ার এই পরিস্থিতিটা দেখলে। দেখুন কি হলো, ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ল, একে অপরের উপর হামলাও হলো। কিন্তু শুরুতে বিশ্বের প্রধান শক্তিধর দেশ কি বলল, এটা আমাদের সমস্যা নয়। আর এই প্রাথমিক নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি প্রায় পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে গিয়েছিল। পরে অবশ্য ঝুঁকিটা বুঝতে পেরে তারা হস্তক্ষেপ করে। এখন প্রশ্ন হল, এই যে বৈশ্বিক নেতৃত্বের সংকট, এর প্রভাব বাংলাদেশের মতো দেশের ওপর কিভাবে পড়ছে? সত্যি বলতে এটা আমাদের জন্য কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটা একেবারে অস্তিত্বের সংকট। এই সংকটের প্রথম আর সবচেয়ে সরাসরি ধাক্কাটা এসে লাগে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক খাতের উপর। দেখুন, বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে কিভাবে আমাদের নিটওয়্যার আর ওভেন দুই খাতেই রপ্তানি কমে গেছে। আর এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, শুধু ডিসেম্বর মাসেই রপ্তানি কমেছে প্রায় 14% বেশি। এটা কিন্তু একটা বিরাট পতন, আর এর পেছনে ওই বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আর অস্থিতিশীলতাই দায়ী। ব্যাপারটা শুধু অর্থনীতিতেই থেমেনি।
জলবায়ু পরিবর্তনের মতো একটা ভয়ঙ্কর সংকটে, যেখানে আমাদের সবচেয়ে বেশি আন্তর্জাতিক সাহায্য দরকার, সেখানেও এই নেতৃত্বের শূন্যতার কারণে আমরা পিছিয়ে পড়ছি। বছরে প্রায় ২৬.৫ বিলিয়ন ডলারের একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে। আর মরার ওপর খাড়ার ঘায়ের মতো আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো কিন্তু কম নয়, বিশেষ করে ব্যাংকিং খাতের এই নাজুক অবস্থা। যখন খেলাপি ঋণের পরিমাণ এত বেশি, তখন বাইরের দুনিয়া থেকে অর্থনৈতিক সাহায্য পাওয়া আরও অনেক কঠিন হয়ে যায়। তো এত সব আলোচনার পর প্রশ্ন হলো, বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে? এটা কি একটা নতুন বিশৃঙ্খল যুগের শুরু, নাকি অন্য কিছুর ইঙ্গিত? সামনে পথ মূলত দুটো। একটা হলো বিশৃঙ্খলার পথ, যেখানে কোনো নিয়ম থাকবে না, প্রত্যেক দেশ শুধু নিজের স্বার্থ দেখবে। আর আরেকটা হলো বহুকেন্দ্রিক বিশ্বের পথ, যেখানে আমেরিকা একা নয়, বরং চীন, ভারতের মতো দেশগুলো বিশ্ব পরিচালনায় অংশ নেবে। এই জটিল পরিস্থিতিতে প্রোগ্রেসিভ রিয়ালিজম নামে একটা নতুন ধারণার কথা বলা হচ্ছে। এর মূল কথা হলো, দেশগুলোর মধ্যে যতই মতের অমিল থাকুক না কেন, টিকে থাকার জন্য বড় বড় সংকটগুলোতে তাদের একসাথে কাজ করতেই হবে। মানে একক নেতৃত্বের বদলে সম্মিলিত প্রচেষ্টা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার মতো নির্দিষ্ট কেউ নেই, তখন এই কিন্ডলবার্জার ট্র্যাপ থেকে বেরোনোর একমাত্র উপায় কি একে অপরের হাত ধরা, মানে সম্মিলিত দায়িত্ব গ্রহণ করা? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই।